আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা তোমাদের অর্থনীতির যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ প্রাথমিকভাবে আমরা অর্থনীতি সম্পর্কে জানবো এবং বিভিন্ন অর্থব্যবস্থা সম্পর্কে, উৎপাদন সম্ভাবনা রেখা ইত্যাদিতে বিষয় নিয়ে একটা টোটাল আমরা ধারণা পোষণ করব যে আসলে ইকোনমিক্সের কি আছে প্রথম অধ্যায়ে, সেটা একটু দেখার চেষ্টা করবো। তার আগে তোমরা বলো আগের যে ক্লাসগুলো আমরা করেছি কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে ফোকাস করব, ঠিক আছে? তার জন্য দরকার কি তোমাদের রেসপন্স এবং সর্বোচ্চ মনোযোগটা। তো আসো আমরা শুরু করি। কি বলা হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অধ্যায়ের অর্থনীতি প্রথম অধ্যায়ের প্রথম পত্রের যে টপিক সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা কি? আমরা তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা স্যামুয়েলসনের মতে আমরা পেয়ে থাকি, যে কি উৎপাদন করব, কি উপায়ে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, এই মৌলিক সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। আচ্ছা, এছাড়া আরো কিছু মৌলিক সমস্যা আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, পৃথিবীতে প্রাণীকুলের আবির্ভাব, যখন পৃথিবীতে প্রাণীকুলের আবির্ভাব হলো তারপর থেকে কিন্তু আমাদের ইকোনমিক যে কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম, সেটা কিন্তু চালু আছে। এটা চালু থাকার পরেই দেখো মানব সম্পদের বিকাশের সঙ্গে অভাব ও সমীপন, মানে প্রকৃতিতে সম্পদের পরিমাণটা খুবই সীমিত। তোমরা জানো এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম যে অভাব, আমাদের চাওয়া পাওয়া তো অসীম, তাই না? এই অসীম অভাব মেটানোর যে প্রক্রিয়া, সেটাকে আমরা অর্থনীতির ভাষায় কিছু কিছু টার্মে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো বইয়ের ভাষায় কি বলা হচ্ছে, মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে অভাব ও সুনিপুণ বহুমাত্রিক জীবনের ক্রমবর্ধমান চিরন্তন সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে, কিন্তু অভাবের তীব্রতার থেকে মুক্তির জন্য প্রয়োজন পর্যাপ্ত উপায় বা সম্পদ, যার যোগান প্রকৃতিতে অবরত। আমরা যেটা বললাম, আমাদের জীবনে সমস্যার সমাধান করার জন্য, অভাব মেটানোর জন্য দরকার প্রচুর পরিমাণে সম্পদ, কিন্তু এই সম্পদ প্রকৃতিতে যথার্থ নাই, যোগানটা খুবই কম। অভাবের তুলনায় সম্পদ সীমিত হয়, নির্বাচন ধারণা, মৌলিক হচ্ছে অর্থনৈতিক সমস্যা, মানব প্রচেষ্টা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অর্থনৈতিক ব্যবস্থাকে ব্যষ্টিক সমষ্টি ইত্যাদি বেশ কিছু ভাগে আমরা ভাগ করে নিয়েছি। সেটাকে আমরা দেখবো যে আসলে কি কি সেক্টরে আমরা ভাগ করছি। দেখো, মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ। আমাদের যে মৌলিক সমস্যাগুলো হচ্ছে, এর উদ্ভবের কারণগুলো আসলে কি? এর তো একটা উদ্ভবের কারণ আছে, তাই না? তো মৌলিক উদ্ভবের অর্থনৈতিক আলোচ্য বিষয় হলো অর্থনৈতিক সমস্যা যা দুষ্প্রাপ্য এবং নির্বাচনকে নির্দেশ করে। অর্থনৈতিক সমস্যার সূত্র পাত হয় মানব জীবনে অসীম অভাব থেকে। আমাদের যে অসীম অভাব, সেখান থেকে কিন্তু সকল সমস্যার সমাধান, মানে সমস্যার শুরু। এর সমাধান করতে গিয়ে আমরা বেশ কিছু সূত্র পাচ্ছি, বেশ কিছু টার্ম পাচ্ছি। এখন দেখো, অর্থনৈতিক সমস্যাকে আমরা কয়েক ভাগে ভাগ করছি। এক হচ্ছে অসীম অভাব, সীমিত সম্পদ, সম্পদের বিকল্প ব্যবহার। আবার এই অসীম অভাবকে আমরা কয়েক ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, আরামপ্রদ অভাব, বিলাসজাত দ্রব্যের অভাব। অভাব কিন্তু সব কিন্তু একরকম নয়। প্রথম হচ্ছে প্রয়োজনীয় অভাব। প্রয়োজনীয় অভাবটা কি? আমি আজ রাতে ভাতটা খাবো, কিন্তু আমার চাল নাই ঘরে। এই যে চালটা, এটা কিন্তু আমার লাগবে, না হলে আমি খাইতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে প্রয়োজনীয় অভাব। এখন হচ্ছে তার উপরের ধাপটা যেটা আছে, সেটা হচ্ছে আরামপ্রদ। এমনকি আমি আসছি ক্যাম্পাস থেকে, এখানে আমার বাইক হলে ভালো হয়, আরামপ্রদ। এটাও কিন্তু অভাব, আমার একটা বাইক লাগবে, এটাও কিন্তু অভাব। তারপরে বিলাসজাত দ্রব্যের অভাব। বিলাসজাত দ্রব্যের অভাব কি? ঠিক আছে, আমি ক্যাম্পাস থেকে এখানে তো আসছি, একটা কার হলে মনে হয় সবচেয়ে ভালো হয়, কারে একটা এসি থাকবে, মার্সিডিজ একটা ভাবসাব থাকবে। এটা হচ্ছে বিলাসজাত দ্রব্যের অভাব। তাহলে অভাব আছে, অভাবের ভিতরে আবার বেশ কয়েকটা ভাগ আছে। ব্যাপারটা কি ক্লিয়ার? এখন প্রয়োজনীয় অভাব। দেখো, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, বাসস্থান ইত্যাদি, চিকিৎসা ইত্যাদি। দক্ষতার জন্য প্রয়োজন শিক্ষা, প্রশিক্ষণ, অভ্যাসজনিত প্রয়োজন চা পান ইত্যাদি খাবার গুলো। ওকে, এখন দেখো, অর্থনৈতিক সমস্যা প্রকৃতি বিশ্লেষণের ভিত্তিতে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। এক হচ্ছে দুষ্প্রাপ্যতা, আর এক হচ্ছে নির্বাচন। এখন দুষ্প্রাপ্যতা কি, নির্বাচনটা কি? সকল কিছু, এই দুটি শব্দের উদ্ভবের পেছনে যেটা হচ্ছে সম্পদের স্বল্পতা। সম্পদের স্বল্পতার কারণে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের দুটি শব্দের উদ্ভব হচ্ছে। এখন অধ্যাপক পি.এল. স্যামুয়েলসনের মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি? দেখো, কি বা কতটুকু উৎপাদন করব, কি উপায়ে উৎপাদন করব এবং কার জন্য উৎপাদন করা হবে, ঠিক আছে? এই তিনটি প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব।
দেখো মানুষের প্রয়োজন মেটাতে হবে, অভাব কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা? আমরা যে বারবার অভাব শব্দটা ব্যবহার করছি যে সম্পদ সীমিত, যার কারণে আমাদের অসীম অভাব, সেটা পূরণ করতে পারছি না। এখন অভাবটা কাকে বলে একটু দেখার চেষ্টা করো। অভাবটা কাকে বলে? অভাব বলতে আমরা বোঝাই মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে। মানুষের ক্রয় মানে সেটা ক্রয় করতে হবে এবং সেই সাপেক্ষে বিভিন্ন প্রয়োজন মেটাতে পারে। যে প্রয়োজনটা মেটাতে পারছে সেটাই হচ্ছে মানুষের অভাব। তাহলে মানুষের চাহিদা অভাববোধ হলো সীমাহীন। আমাদের যে চাহিদা বা অভাব সেটা হচ্ছে সীমাহীন। যেমন একজন দরিদ্র ব্যক্তি তার প্রাথমিক উদ্দেশ্য হলো ন্যূনতম খাবার সংগ্রহ। একজন যে গরিব মানুষ তার প্রথমত তার প্রয়োজনটা কি, তার অভাবটা কি? একটা দুপুরের খাবার খাওয়া, রাতের খাবার খাওয়া, অর্থাৎ খাবার, তারপরে একটা ছোট গৃহ সেখানে বসবাস করার জন্য, ঠিক আছে? এখন যখন সে পাবে, এই চাহিদা তার মিটে যায়, তখন নতুন একটা অভাব সৃষ্টি হয়। নতুন অভাবটা কি? তার মনে হতে পারে যে ঠিক আছে, আমি তো টিনের ঘরে ঘুমাচ্ছি, আমার যদি একটু ছাদের ঘর হতো ভালো হতো, ঠিক আছে? তখন এটা যখন হয়ে যাবে, সে একটু আরামপ্রিয় বা অভাবটা আরো বেড়ে যাবে, অন্যরকম অভাবটা আসবে। মৌলিক অভাব থেকে সে একটু, তখন মনে হবে একটা গাড়ি হলে মনে হয় ভালো হয়, আমার যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে। মানে এইভাবে অভাবটা কিন্তু কমবে না, অভাবটা বাড়তেই থাকবে, ঠিক আছে? এখন এই যে অভাব, এই অভাব মেটানোর জন্য কি প্রয়োজন? সম্পদের প্রয়োজন। এই যে সম্পদ, সেই অসীম অভাব মেটানোর জন্য প্রয়োজন মানুষের সম্পদ নিয়োজিত করে। এখন সম্পদ বলতে আমরা বুঝি, সেই সম্পদ বলতে আমরা কি বুঝি? আবার দেখো, সম্পদ বলতে গেলে আমরা সেই বস্তুগত অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, যাদের হস্তান্তর যোগ্যতা আছে, বাহ্যিকতা, বিনিময় মূল্য আছে, এবং সেগুলি অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ। তাহলে সম্পদ বলতে কি বোঝায় শিক্ষার্থী বন্ধুরা? সম্পদ বলতে বোঝায় যার যেটা, সেটা বস্তুগত হতে পারে, অবস্তুগত হতে পারে, যার হস্তান্তর যোগ্যতা আছে, যার বাহ্যিকতা আছে, যার যোগান সীমাবদ্ধ ইত্যাদি বস্তুকে আমরা সম্পদ বলতে পারি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে বস্তুগতটা কি, আবার অবস্তুগতটা কি? বস্তুগত বলতে যেটা হচ্ছে দৃশ্যমান, আর অবস্তুগত বলতে যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আছে, যার, সেটাকে আমরা কি বলছি? অবস্তুগত। এখন যোগান সীমাবদ্ধ হতে হবে। যোগান যদি সীমাবদ্ধ না হয় তাহলে সেটা কিন্তু সম্পদ হিসেবে গণ্য হবে না। যেমন আকাশ বিশাল, বা একটা ছায়া, বা তোমার হচ্ছে কি বলবো, বৃষ্টির পানি, এটা কিন্তু যোগান সীমাবদ্ধ না, এটা অনেক হতে পারে, এই জন্য এটাকে আমরা সম্পদ বলতে পারছি না। আবার যাদের হস্তান্তর যোগ্যতা আছে, অর্থাৎ মালিকানা বদল যার সম্ভব, সেটাই হচ্ছে হস্তান্তর যোগ্যতা। বাহ্যিকতা, যে বাইরের একটা আবরণ আছে, এবং বিনিময় মূল্য বিদ্যমান থাকবে। বিনিময় মূল্যটা কি? বিনিময় বলতে যেটা তুমি একটার সাথে আর একটা এক্সচেঞ্জ করতে পারবে, অর্থাৎ পাল্টাপাল্টি করলেও সেটার একটা মূল্য থাকবে, যার বিনিময়ে তুমি অর্থ পেতে পারো। তাহলে আমরা যদি ক নম্বর প্রশ্ন এমন আসে যে সম্পদ কাকে বলে, তাহলে কিন্তু বিশ্লেষণ সহ লিখে দিতে পারবো আশা করি। আচ্ছা, আরো একবারে যদি দেখে নাও তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে দেখো। সম্পদ বলতে আমরা বুঝি সেই সব অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, যাদের হস্তান্তর যোগ্যতা আছে, বাহ্যিকতা আছে, সেগুলোই হচ্ছে অর্থনীতিতে দ্রব্য বা সম্পদ। আচ্ছা দেখো, এখন এই সম্পদ নিয়ে এবার বেশ কয়েকজন অর্থনীতিবিদ বিভিন্ন কথা বলেছেন। তারা কি বলেছেন একটু দেখো। এলবি থমাস বলেছেন যে উপকরণ, ভূমি, শ্রম, মূলধন ব্যবহার করে দ্রব্য সেবা উৎপাদন করে তাই হচ্ছে সম্পদ। দেখো, বিভিন্ন অর্থনীতিবিদের কথা আমরা একটু মাথায় রাখবো, কারণ এটা যদি তুমি তোমার লেখায় ঢুকাইতে পারো, খাতায় আনতে পারো, তাহলে কিন্তু তোমার লেখাটা সমৃদ্ধ হবে। সমৃদ্ধ হলে শিক্ষকরা এমন খাতায় চাই, লেখা যদি সমৃদ্ধ হয় তোমার মার্কসটা কিন্তু অন্যদের তুলনায় একটু বেশি পাবে। ওকে, আচ্ছা, তাহলে সম্পদ, উৎপাদন প্রক্রিয়া, দ্রব্য, সেবা, কিন্তু এই সম্পদ পৃথিবীতে পর্যাপ্ত নয়। চাহিদার তুলনায় এর যোগানটা কিন্তু সীমিত। বারবার যেটা বলে আসছি, আমাদের চাহিদার তুলনায় যোগানটা সীমিত, ফলে যত সব সমস্যা বাধে এখানে এসে। দেখো, এখন বিভিন্ন অর্থশাস্ত্রের বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে তাদের হচ্ছে ব্যাখ্যা করেছেন অর্থনীতিকে কিভাবে কি বলেছেন। দেখো, অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে তিনি সম্পদের বিজ্ঞান বলেছেন। শিক্ষার্থী বন্ধুরা, এমসিকিউর জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে কোন অর্থনীতিবিদ সম্পদকে কি হিসেবে ব্যাখ্যা করেছেন বা অর্থনীতিকে কি হিসেবে ব্যাখ্যা করেছেন। দেখো, অ্যাডাম স্মিথ কি বলেছেন? অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। আবার মার্শাল বলেছেন যে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। আবার গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করার জন্য ক্যামব্রিজের অধ্যাপক এলবি রবিন্স
1932 সালে তার প্রকাশিত ন্যাচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থে অধ্যাপক এল বি রবিন্স বলেন, অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প সম্পদের ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্যতা স্থাপনের একটি মানবীয় আচরণ করে থাকে। ঠিক আছে, এখন পরবর্তীতে স্যামুয়েলসন প্রমুখ অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। এখানে একটা এমসিকিউ আছে, শিক্ষার্থী বন্ধুরা একটু দেখে নাও এটা। এই যে অপ্রাচুর্যের বিজ্ঞান হিসেবে অর্থনীতিকে অভিহিত করেছেন কে? দেখতে পাচ্ছ কে তোমরা? দেখো, একটু দেখো, এখানে এই ধরনের এমসিকিউ তুমি কিন্তু পাবে তোমার বোর্ড পরীক্ষা বলো বা তোমার স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, সেটাতে কিন্তু পাবে। দেখো, বলা হচ্ছে অপ্রাচুর্য বিজ্ঞান হিসেবে অর্থনীতিকে অভিহিত করেছেন কি? এই যে আমরা একটু আগে বললাম না, অ্যাডাম স্মিথ বলেছেন কি সম্পদের বিজ্ঞান, তারপরে মার্শাল বলেছেন কল্যাণের বিজ্ঞান। এক একজন এক এক সংজ্ঞা দিয়েছেন। তো এর ভিতরে একজন বলেছেন যে অপ্রাচুর্যের বিজ্ঞান। আচ্ছা, এই যে আমরা দেখছি স্যামুয়েলসন তিনি বলেছেন। এই ধরনের এমসিকিউ কিন্তু তুমি তোমার পরীক্ষায় পাবে। আচ্ছা দেখো, অধ্যাপক রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা আবার 3টি বৈশিষ্ট্য পাচ্ছি। স্যামুয়েলসন বলেছেন অপ্রাচুর্যের বিজ্ঞান। এখন এইটা আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা 3টি বৈশিষ্ট্য পাচ্ছি। কি কি বৈশিষ্ট্য পাচ্ছি? প্রথম হচ্ছে অভাব অসীম বা অসীম অভাব। দ্বিতীয় হচ্ছে সীমিত বা দুষ্প্রাপ্য সম্পদ এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। যে সীমিত সম্পদটা আছে ওর সর্বোচ্চ বিকল্প ব্যবহারটা কিন্তু আমরা করতে পারছি। তাহলে এর অর্থনীতি মানে এর মূল থিমটা কি দাঁড়াচ্ছে? যে মানব জীবনে অভাব অসীম, এই অসীম অভাব পূরণের জন্য প্রকৃতিতে সম্পদটা সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে বিকল্প ব্যবহারের মাধ্যমে আমরা সর্বোচ্চ আমাদের চাহিদাটা মেটানোর চেষ্টা করছি। ওকে, দেখো পরবর্তী পেজে যাই। আমরা দুষ্প্রাপ্য নির্বাচন বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার ধারণা রাখবো, কারণ খ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা এটা কিন্তু পাই। একটু দেখে দেখো, এটা খ নম্বর প্রশ্নের জন্য। দেখো, তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে, তারপর আমরা বিশ্লেষণে যাব। আচ্ছা, এখানে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতাটা কি এবং নির্বাচনটা কি, দুইটা শব্দ ইকোনমিক্যালি আমরা এটা বিশ্লেষণ করব। মানব জীবনের যে প্রত্যাশা, অভাব, চা, আকাঙ্ক্ষা অসীম, কিন্তু এই অভাব পূরণের জন্য অভাব পূরণের ক্ষমতা একদম স্বল্প বা সীমিত। বুঝছো? মানব জীবনে যে আমাদের যে প্রত্যাশা, এটা কিন্তু অনেক বেশি, আমাদের অভাব অনেক বেশি, আমাদের চাওয়া অনেক বেশি। এই চাওয়া অনুযায়ী প্রকৃতিতে সম্পদ পর্যাপ্ত নয় যেটা আমাদের পূরণ করতে পারবে। তাই এই সকল প্রকার অর্থনৈতিক সমস্যার মূল হচ্ছে সম্পদের স্বল্পতা। তাই হচ্ছে অর্থনীতির সমস্যা, মূল সমস্যা সেটা হচ্ছে সম্পদের স্বল্পতা বা অভাব। এই সম্পদের স্বল্পতা বা অভাবকেই আমরা দুষ্প্রাপ্যতা বলি। তাহলে দুষ্প্রাপ্যতা যদি আমি সহজ ভাষায় বা এক কথায় বলতে চাই, তাহলে আমরা কি সংজ্ঞা দাঁড় করতে পারবো যে আমাদের চাওয়া অনুযায়ী প্রকৃতিতে সম্পদের স্বল্পতা কি, বা আমাদের চাওয়া অনুযায়ী অভাব পূরণের ক্ষমতা নাই প্রকৃতির, এটাকে আমরা দুষ্প্রাপ্যতা বা অভাব বলবো। অর্থাৎ অভাবের আরেকটা নামে আমরা দুষ্প্রাপ্যতা বলতে পারি। ওকে, দেখো, দুষ্প্রাপ্যতা বলতে বোঝায় মানব জীবনে অসীম অভাব বা মানব জীবনে অসীম অভাব পূরণের জন্য সম্পদ সীমিত ও অপ্রচুর দুষ্প্রাপ্যতা। তাহলে দুষ্প্রাপ্যতা বলতে বোঝায় কি? মানব জীবনে অসীম সমস্যা বা অভাব পূরণের জন্য সম্পদ সীমিত ও অপ্রচুর, এটাকেই আমরা দুষ্প্রাপ্যতা বলি। দেখো, মানুষের অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন, সেই পরিমাণ সম্পদ কিন্তু প্রকৃতিতে নেই, যেটা প্রথম থেকেই বলে আসছি। আর এটা না থাকাই হচ্ছে দুষ্প্রাপ্যতা, অর্থাৎ সম্পদের স্বল্পতাই দুষ্প্রাপ্যতা। এই প্রয়োজনীয় সম্পদের যে অভাব, তাকে অর্থনৈতিক দুষ্প্রাপ্যতা হিসেবে চিহ্নিত করা হয়। দুষ্প্রাপ্যতা বা স্বল্পতার সমস্যা অর্থনৈতিক ইতিহাসের প্রথমে স্বীকৃতি পেয়েছে। দেখো, স্বল্পতার বিশ্লেষণে স্পষ্ট হয়ে ওঠে কার্ল মেঞ্জার নামে একজন ব্যক্তি, অর্থনীতিবিদ, তার একটা সংজ্ঞা। তিনি মনে করেন অর্থনীতি অবশ্যই অর্থনৈতিক দ্রব্য নিয়ে আলোচনা করে। তাহলে আমরা এখন যদি প্রশ্ন আসতে পারে অর্থনৈতিক দ্রব্য নিয়ে প্রথম কি কথা বলেছেন, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের পারতে হবে, কেননা এটা আমরা পড়েছি। তাহলে কার্ল মেঞ্জার অর্থনৈতিক দ্রব্য নিয়ে আলোচনা করে।
আচ্ছা দেখো, দ্রব্য আবার আমরা দুই ভাগে ভাগ করছি। দ্রব্যকে আমরা কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে ভাগ করছি। এক হচ্ছে অর্থনৈতিক দ্রব্য, আর একটা হচ্ছে মুক্ত দ্রব্য। এখন অর্থনৈতিক দ্রব্যটা কি? দেখো, সম্পদ, স্বল্প সম্পদ হতে যে সম্পদ দ্রব্য প্রস্তুত করা হয় তাকে অর্থনৈতিক সম্পদ বলা হয়। চাহিদার তুলনায় এরূপ সম্পদ, মানে আমাদের যে সম্পদ আছে স্বল্প সম্পদ, এখান থেকে যদি আমরা সম্পদ উৎপাদনের জন্য আবার ব্যয় করছি, এটাই হচ্ছে অর্থনৈতিক দ্রব্য। আচ্ছা, মুক্ত দ্রব্যটা কি? যা কিছু মুক্ত আছে। মুক্ত আছে কোনগুলো? দেখো শিক্ষার্থী বন্ধু, মুক্ত আছে আলো বাতাস, এগুলো যা প্রকৃতিতে যোগান হচ্ছে সীমাবদ্ধ না। আচ্ছা, এখন আমরা দেখব নির্বাচন। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে, দেখো একটু এমসিকিউটা দেখার চেষ্টা করো। অর্থনৈতিক দ্রব্য নিয়ে আলোচনা করেছেন বা উক্তিটি কে করেছেন? দেখো বলা হচ্ছে কি, অর্থনীতিতে অর্থনৈতিক দ্রব্য নিয়ে আলোচনা করে। উক্তিটি কে করেছেন? ডমিনিক স্যালভেটর, আরজি লিপসি, অর্থনীতিবিদ স্টোনি এবং কার্ল মেঞ্জার। কে করেছেন বলো? আমরা একটু আগে কিন্তু আলোচনা করলাম। যদি তুমি মনোযোগ সহকারে ক্লাসটা করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এটা তোমার পারার কথা। তাহলে আমরা সহজে উত্তর দিয়ে দেবো কার্ল মেঞ্জার। এখন নির্বাচন নিয়ে আলোচনা করি। এই যে প্রকৃতিতে সম্পদটাকে সীমিত সম্পদ দিয়ে আমরা আমাদের অভাবটা সম্পূর্ণ মেটানো সম্ভব হচ্ছে না। এখন অভাব আমাদের কিন্তু অসীম, কিন্তু আমরা মেটাচ্ছি হচ্ছে একটা, দুইটা, চারটা। এই যে এখন প্রয়োজনের ভিত্তিতে কোন অভাবটা আমি আগে পূরণ করব? এই অভাবটাকে পূরণ করবো 1 নম্বর অভাব নাকি 2 নম্বর অভাব? এই যে 1 নম্বর অভাবটা আমার বেশি মানে ভোগাচ্ছে বা আমার বেশি দরকার, এটাই আমরা চুজ করব কিভাবে? আমার অভাবের ভিত্তিতে। এই যে এটা চুজ করা, এটা পছন্দ করা, এটা যাচাই করা, এটা নির্বাচন করা, এটাকে অর্থনীতির ভাষায় নির্বাচন বলে। তাহলে আমরা কি বলবো? সীমিত সম্পদের ভিতরে আমার অভাব পূরণের জন্য অভাবের গুরুত্বের ভিত্তিতে যেটা আমরা চুজ করছি বা পছন্দ যাচাই বাছাই যেটা আগে নিচ্ছি, সেটা হচ্ছে নির্বাচন। ঠিক আছে, এখন বইয়ের ভাষায় কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখবো। দেখো, মানুষের জীবনে অভাব যেমন অফুরন্ত, তেমনি সম্পদ সীমিত। এই অফুরন্ত অভাবের মধ্যে সব অভাব কিন্তু সমান গুরুত্বপূর্ণ নয়। আমরা মনে করো যে তোমার হচ্ছে একটা বাইক দরকার, তোমার এক ফ্রেন্ডের বাইক দরকার, আবার আরেক ফ্রেন্ড আছে তার দরকার হচ্ছে রাতের খাবার। দুজনের 2 রকম অভাব। তাহলে কোনটা তার আগে পূরণ করা উচিত? তোমার কাছে মনে করো টাকা ধার চাচ্ছে, যে বাইক কিনতে সেও টাকা ধার চাচ্ছে, যে রাতের খাবার নাই সেও টাকা ধার চাচ্ছে। তখন তুমি কোনটা দিবে? অবশ্যই যে ভাতের জন্য টাকা ধার চাচ্ছে তাকে দিবে, কারণ তার অভাবটা বেশি। ঠিক আছে, তো এটাই হচ্ছে নির্বাচন। দেখো, তাই আরো কি বলা হচ্ছে? তাই অভাবের গুরুত্ব, সম্পদের বিকল্প দক্ষ ব্যবহার নির্ধারণ করতে হয়। এই কারণে প্রয়োজন হয় নির্বাচন। অধ্যাপক স্যামুয়েলসনের মতে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। তাহলে অধ্যাপক স্যামুয়েলসন কি বলেছেন? নির্বাচনের বিজ্ঞান। সংক্ষিপ্তভাবে এটা একটু দেখে রাখো, কারণ এমসিকিউতে এটা আসবে। এমসিকিউ দেখো, অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। কে বলেছেন? স্যামুয়েলসন। আর স্যামুয়েলসনের কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ। পরীক্ষায় তার বিভিন্ন উক্তি টুক্তি আসে কিন্তু। আচ্ছা দেখো, আবার বেনহাম কি বলেছেন? মানুষ যাচাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। ইকোনমিক্স প্রবলেম arise become problem people are compelled to choose, বেনহাম। এখন দেখো, নির্বাচনের জন্য একটা এখানে ফ্লো চার্ট দেওয়া আছে। দেখো ফ্লো চার্টটা দেখতে পাচ্ছ কিনা? নির্বাচন, অভাবের গুরুত্ব এবং প্রয়োজন, আর হচ্ছে সম্পদের উত্তম বা দক্ষ ব্যবহার। এটার মাধ্যমে এই দুইটার ভিত্তিতে কিন্তু নির্বাচনটা হয়ে থাকবে। ব্যাপারটাকে ক্লিয়ার তোমাদের কাছে? দেখো, ওই চারটা একটু ভালো করে দেখো শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী পেজে আগাইতে পারি। এখন হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি? দেখো, সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে আমাদের যে অভাবটা সীমাহীন, তাই না? অসীম অভাব, দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হলো অর্থনৈতিক সমস্যা। কি বললাম? সীমাহীন অভাব পূরণের জন্য।
সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসী। যে দুষ্প্রাপ্য সম্পদ, এটা নিয়োগ বিন্যাস, আমি কোথায় উৎপাদন করছি, কোথায় বন্টন করছি, এটাই হচ্ছে অর্থনৈতিক সমস্যা। দেখো, অর্থনীতি উৎপাদন, বন্টন, ভোগ সংক্রান্ত মানবীয় কর্মপরিশেষের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে কিন্তু পরিচালিত হয়, তাই না? মানব সমাজের সার্বিক উদ্দেশ্য। দেখো শিক্ষার্থী বন্ধুরা কি বলা হচ্ছে। আচ্ছা, মৌলিক অর্থনৈতিক সমস্যা স্যামুয়েলসনের মতে আমরা 3 ভাগে ভাগ করব। কি কি 3টি প্রশ্ন তিনি করেছেন। তিনি প্রথমত বলেছেন যে কি এবং কতটুকু উৎপাদন করা হবে। প্রথম হচ্ছে 1, কি এবং কতটুকু উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। দেখো 3টি প্রশ্ন করেছেন তিনি। কি উপায়ে কতটুকু উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কিসের দ্বারা উৎপাদন করা হবে। এখন এই আমরা 3টি প্রশ্ন যখন যদি বিশ্লেষণ করতে যাই তাহলে উত্তর দাঁড়াচ্ছে কি, দেখো চার্ট সহ দেখবে একটু। দেখো, প্রত্যেক সমাজের মৌলিক সমস্যা হচ্ছে কি উৎপাদন করবে। তোমার যখন কোনো কাজ করতে যাবে শিক্ষার্থী বন্ধুরা, তখন কিন্তু তোমার প্রথম প্রশ্ন আসবে। যখন তুমি কোনো একটা কাজ করছো তখন তোমার প্রথম প্রশ্নটা আসবে যে আমি কি করব। তোমার বাবা বলছে কাজ করো, কি কাজ করব, মানে এই যে প্রশ্নটা না, এটা প্রথমে আসবে। তো প্রত্যেক সমাজে অর্থনীতির ক্ষেত্রেও যে কি উৎপাদন করব, এই প্রশ্নটা জাগে। এখন হচ্ছে দেখো, প্রত্যেক সমাজে প্রথম মৌলিক সমস্যা কি উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে তার নির্ধারণ কর। সম্পদের স্বল্পতার কারণেই এই সমস্যার উদ্ভব হয়েছে, ঠিক আছে? প্রয়োজন বা গুরুত্বের ভিত্তিতে এখন তোমার সমাজ মনে করো যে একটু অউন্নত, অগোছালো বা উন্নত দেশের বিপরীত এক কথায়, তখন তোমার কিন্তু সিলেক্ট করতে হবে যে আমার দেশে আমি হয়তো শিল্পপণ্য উৎপাদন করতে পারবো না, আমার কৃষি দ্রব্য উৎপাদন করতে হবে বা আমার খাদ্য জাতীয় দ্রব্য উৎপাদন করতে হবে, তাহলে সেলটা ভালো হবে। এই যে তোমার কি উৎপাদন করবো প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে আমার এখানে, আমাদের দেশ উন্নত, আমার এখানে যদি আমি কৃষি দ্রব্য উৎপাদন করি তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে। শিল্প দ্রব্যের ওইভাবে চাহিদাটা নাই বাজারে। তাহলে প্রথম হচ্ছে কি উৎপাদন করবো। দেখো এখানে একটা চার্ট দেয়া আছে, ও ওয়াই অক্ষ, দেখো একটু, ওকে দেখো এখানে হচ্ছে ও ওয়াই অক্ষ আর এটা হচ্ছে ও এক্স অক্ষ। এখন এই লম্ব অর্থাৎ ও ওয়াই অর্থাৎ কৃষি দ্রব্যের পরিমাণ, আর ও এক্স এই অক্ষে, ভূমি অক্ষে আমরা পাচ্ছি শিল্প দ্রব্যের পরিমাণ। দেখো যখন আমরা হচ্ছে শিল্প দ্রব্য ক্ষেত্রে ও ওয়াই উৎপাদন করছি বা ওয়াই ও বা ওয়াই শূন্য এই যে উৎপাদন করছি, তখন শিল্প দ্রব্যের উৎপাদনের পরিমাণ থাকছে এক্স ও। আবার যখন হচ্ছে ওয়াই ওয়ান উৎপাদন করছি, এটা হচ্ছে এক্স ওয়ান, ঠিক আছে? আর উপরে যে এ বি রেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে একটু আলোচনা করব, মানে এটা বোঝার ক্ষেত্রে। এখন এই যে ই এবং এফ, এটা এই বিন্দুটাকে নির্দিষ্ট করে, এটা হচ্ছে কিছু নির্দিষ্ট বিন্দু। এই বিন্দুটা কিসের সেটাও আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো কি সমস্যা, প্রথমে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধু দেখো, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যার বিভিন্ন পরিমাণ, যার বিভিন্ন বিন্দুতে, ওই যে ইএফ বিন্দুটা দেখালাম না, ওই যে বিন্দুটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকবে এবং চলতি প্রযুক্তি, অর্থাৎ তুমি উৎপাদনের জন্য তো তোমার কিছু প্রযুক্তি আছে, চলতি প্রযুক্তি সাপেক্ষে দুইটি উৎপন্ন দ্রব্যের সংমিশ্রণ, দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয় যে আমরা এই সম্পদ আছে, চলতি প্রযুক্তি আছে, এর মাধ্যমে কতটুকু উৎপাদন করতে পারবো। এই যে কতটুকু উৎপাদন করার একটা সম্ভাবনা, এটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলি। এটাকে আমরা পিপিসিও বলতে পারি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওটা আমরা এখন দেখি, চিত্রটা হচ্ছে ও এক্স আর ও ওয়াই ছিল। তো ও ওয়াই হচ্ছে কৃষিপণ্য এবং ও এক্স সেটা ছিল শিল্পজাত। দেখো সমাজের সিদ্ধান্ত নিতে হবে, সমাজকে সিদ্ধান্ত নিতে হবে, যদি ই বিন্দুতে প্রয়োজনীয় উৎপাদন নির্ধারণ করা হয় তাহলে ই বিন্দু মানে ওই যে ওয়াই জিরো সমান কিন্তু এক্স ওয়ান। তো
নির্ধারণ করা হয়, তবে সম্পদের সর্বোচ্চ ব্যবহার মাধ্যম ও এক্স পরিমাণ শিল্পদ্রব্য এবং ওয়াই পরিমাণ কৃষিদ্রব্য উৎপাদন করা সম্ভব। আর অন্যদিকে সেম একইভাবে এইটা উৎপাদন করা সম্পদ, যেহেতু সম্পদের স্বল্পতা হেতু তাহলে যে বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে বিন্দু কোনটা, এই যে বিন্দু, এটা হচ্ছে এখানে সম্ভব নয়। এখানে সম্ভব হলে শিল্পদ্রব্য এবং দুইটা কিন্তু একসাথে উৎপাদন করা সম্ভব। যেহেতু সম্পদের স্বল্পতা আছে তাই এটা উৎপাদন এখানে এটা সম্ভব না। এবি রেখার কেন্দ্রবিন্দুতে উৎপাদন যুক্ত সারি নির্ধারণ করে মৌলিক অর্থনৈতিক সমস্যার পর্যায়ভুক্ত। তাহলে আমরা উৎপাদন করবো হচ্ছে কৃষিদ্রব্য ই, আমাদের যেহেতু ই এই যে উৎপাদন, দেখো এটা বারবার ডিস্টার্ব হচ্ছে কেন, এই বিন্দুটাই উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এই বিন্দুতে উৎপাদন সম্ভব হলে কৃষি এবং শিল্প দুইটা কিন্তু একসাথে আমরা উৎপাদন করতে পারছিলাম, কিন্তু সম্পদের যেহেতু স্বল্পতা আছে সেহেতু এখানে এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নাই। তাহলে ব্যাপারটা বোঝা গেছে যে কি উৎপাদন করব এবং কোন দ্রব্যটা উৎপাদন করব, গ্রাফের মাধ্যমে আমরা বোঝাতে পেরেছি আশা করি। আচ্ছা, এখানে যদি রেখাচিত্রটা দেখো, রেখাচিত্রটা দেখলে আর একটু ক্লিয়ার হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো রেখাচিত্রটা একটু দেখো, তারপরে আমরা বিশ্লেষণে যাচ্ছি। এখানে ও ওয়াই কৃষিদ্রব্য বা আর ও এক্স ভূমি অক্ষ বরাবর শিল্পদ্রব্য। এখন দেখো যখন আমরা হচ্ছে উৎপাদন, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এ বি, এটা তো বুঝছো উৎপাদন সম্ভাবনা রেখা তো ক্লিয়ার, তাই না? তো প্রথম দ্রব্য যখন দেখো কৃষি দ্রব্য যখন 16 উৎপন্ন করছি, তখন শিল্প দ্রব্যের পরিমাণ হচ্ছে, দেখো সম্পদের স্বল্পতা কিন্তু থেকেই যাচ্ছে 10, তাহলে এখানে 10 আছে আর এটা 16, এটা পূরণ করবে তোমরা এইভাবে 10 17 সরি এটা 17 আর 10, 5-এর ক্ষেত্রেও 18 বা 19 এমন টাইপটা সেখানে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পেরেছি আমরা যে যখন 20 উৎপাদন করছি সর্বোচ্চ উৎপাদন হচ্ছে 20, উৎপাদন সম্ভাবনা রেখা কিন্তু সর্বোচ্চ উৎপাদন দেখানো হয় উপরের বিন্দুতে। তার উপরে একটা এখানে যে বিন্দুতে আমরা যে বিন্দু পেয়েছি এই বিন্দুটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, ঠিক আছে? তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বুঝতে পেরেছি এবং এগুলোর মান কিন্তু বের করতে পেরেছি। যদি এভাবে তোমার মানটা বের করতে পারলে অবশ্যই তুমি সহজে পেরে যাবে আশা করি। এখন হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে। প্রথম আমরা উৎপাদন করলাম যে কৃষি দ্রব্য উৎপাদন করলাম, ঠিক আছে। এখন কি উপায়ে উৎপাদন করা হবে, উৎপাদন প্রক্রিয়াটা কেমন হবে? তো প্রথমটার উত্তর আমরা পেয়েছি যে কি উৎপাদন করব, কৃষি দ্রব্য উৎপাদন করবো নাকি শিল্প দ্রব্য। এখন আমরা সেকেন্ডটা যেটা হচ্ছে কি উপায় উৎপাদন করব। এখন কি উপায় উৎপাদন করতে গেলে আমাদের বেশ কয়েকটা অপশন আছে হাতে। তার ভিতরে এক হচ্ছে আমরা কি শ্রম নির্ভর নাকি অর্থের মাধ্যমে মজুরি ভিত্তিক উৎপাদন করব। দেখো শিক্ষার্থীর মধ্যে আমরা উন্নত দেশ, তাহলে আমাদের অবশ্যই উৎপাদন করতে হবে কি আমাদের শ্রম আছে, আমাদের শ্রমিক আছে, অল্প টাকায় আমরা অনেক শ্রমিক পাচ্ছি কিন্তু আমরা মজুরিটা দিতে পারছি না বেশি, বা একটু উন্নত পর্যায়ে যে উৎপাদন সেটা আমরা দিতে পারছি না। দেখো এখন আমরা কি বইয়ের ভাষায় কি বলা হচ্ছে, দেখো এটি অর্থনৈতিক উৎপাদনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যার মূল কথা হলো দ্রব্য সেবা উৎপাদনের কোন পদ্ধতিটি গ্রহণ করা উচিত, কি উপায়ে উৎপাদন করবে, এটা প্রশ্ন। কিন্তু তো দেখো পৃথিবীতে প্রত্যেক দেশে উৎপাদন কৌশল হয় শ্রম নিবিড় অথবা পুঁজি নিবিড়, যেটা বলছিলাম। তো অর্থাৎ যে দেশে পুঁজি অপেক্ষা শ্রমের সরবরাহ বেশি, যেমন আমাদের দেশের কথা বললাম যে আমাদের দেশে কি পুঁজি অপেক্ষা কিন্তু শ্রমটা আমাদের সহজ, তো আমরা উৎপাদন কৌশলটা সেইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখবো, শ্রম নির্ভর হবে, তাই না? অন্যদিকে যে দেশে পুঁজি পরিমাণ বেশি, শ্রমের মজুরি বেশি, সে দেশে উৎপাদন কৌশল পুঁজি নির্ভর হবে। এখন আমরা একটু রেখাচিত্রের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো উৎপাদন পদ্ধতি, দেখো এখানে দেখো উৎপাদন কৌশল চিত্রটা দেখার চেষ্টা করো। এখানে ওকে লম্ব বরাবর
এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। এখন ও হচ্ছে কে বলতে আমরা ক্যাপিটাল বা পুঁজি বোঝাচ্ছি, আর এল হচ্ছে শ্রম। দেখো যখন আমরা পুঁজি নির্ভর উৎপাদন করব তখন উৎপাদন K1 সমান L1 হবে, ঠিক আছে। আর যখন আমরা পুঁজি K2 হচ্ছে L2, এইভাবে উৎপাদনটা আমরা করছি। আবার এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এই যে এ বি দুটো বিন্দুতে আমরা ছেদ করেছি, ঠিক আছে। তো T1 একটু পরের পেজে যাই, তাহলে ব্যাপার তোমরা আরো ক্লিয়ার হবে। দেখো দেখো এই বিন্দুতে মনে করো, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, তোমাদের বোঝানোর স্বার্থে আমরা একটু চিত্র বিশ্লেষণ দেখি। দেখো এই বিন্দুতে মার্কিন যুক্তরাষ্ট্র ওকে পরিমাণ পুঁজি এবং ও এল পরিমাণ শ্রম নিয়োগ করবে, যে পরিমাণ দ্রব্য সে উৎপন্ন করতে পারে। একই পরিমাণ দ্রব্য বাংলাদেশে মনে করে যে বি বিন্দুতে আছে, সেটা পূর্ব অপেক্ষা যেহেতু আমাদের শ্রমটা বেশি আছে, সেটা সে বেশি উৎপাদন করতে পারে, নিয়োগ করতে পারে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজি নির্ভর উৎপাদন কৌশলের মাধ্যমে এবং বাংলাদেশ শ্রম নিয়োগ কৌশলের মাধ্যমে উৎপাদন সিদ্ধান্তটা গ্রহণ করা হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? যেটা বললাম, তোমার যেটা আছে সহজ কথায় উৎপাদন করব, এটা যেহেতু তোমার গ বা ঘ নম্বর প্রশ্নে আসবে না, তাই একটু তোমার বোঝার ক্ষেত্রে বা তোমার নলেজটা যাতে থাকে এই বিষয়ে, সেটা হচ্ছে তুমি দেখবে যে তোমার দেশটা আসলে কেমন, তোমার দেশের শ্রমটা সহজলভ্য নাকি হচ্ছে পুঁজিটা সহজলভ্য বা পুঁজিটা বেশি আছে, এই ভিত্তিতে তুমি উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। এখন হচ্ছে কার জন্য উৎপাদন করব, আমরা কার জন্য উৎপাদন, ধনী বা গরিবদের জন্য নাকি মানে কোন শ্রেণীর জন্য আমরা উৎপাদনটা করছি, এটা হচ্ছে তৃতীয় বড় প্রশ্ন, ঠিক আছে। দেখো একটু চিত্রটা দেখো, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি, কার জন্য উৎপাদন করব। দেখো যদি আমরা হচ্ছে যে দেশে আমাদের সর্বোচ্চ মুনাফা আমরা যেখান থেকে আনতে পারবো, দেখা যাচ্ছে আমরা শ্রম নির্ভর শ্রম দিয়ে অল্প শ্রম বেশ কিছু গার্মেন্টস প্রোডাক্ট আমরা বিভিন্ন দেশে কিন্তু সেল করে থাকি। দেখো বিভিন্ন দেশ, আমেরিকা যুক্তরাজ্য, তো আমাদের সেই অনুযায়ী আমরা হচ্ছে এখানে দেখো চিত্রটা একটু দেখো, যে এটা হচ্ছে ও ওয়াই সমান হচ্ছে গরিব শ্রেণীর দ্রব্য, আর ধনিক শ্রেণীর দ্রব্য হচ্ছে ও এক্স ভূমি অক্ষ যেটা আছে। তো যখন আমরা Y1 পরিমাণ উৎপাদনটা করছি, Y1 তাহলে হচ্ছে এক্স, অর্থাৎ ধনিক শ্রেণীর সেটা X1 হচ্ছে। আবার যখন Y পরিমাণ তখন হচ্ছে X2। তো পি আর এই বিন্দুটা ছেদ করে এই যে উৎপাদন সম্ভাবনা রেখা AB, আমরা কিন্তু সর্বোচ্চ উৎপাদনটা এখানেও করছি। এখন আমরা চিত্রটা বিশ্লেষণে দেখো, চিত্রটা বিশ্লেষণে বলা হচ্ছে চিত্র OX যেটা বললাম ধনী। তো যদি আমরা সমাজে গরিব জনগোষ্ঠীর পরিমাণ অধিক হয়, মনে করো সমাজে আমরা যে সমাজের জন্য উৎপাদনটা করছি সেটা তো আমরা কার জন্য উৎপাদন করবো, কি উৎপাদন করবো, এটা প্রথমটাই সিলেক্টেড, তাই না। তো মনে করো ধরিত শ্রেণীর জন্য আমরা উৎপাদনটা করছি, তখন আমরা আর বিন্দুতে পি বিন্দুতে উৎপাদনটা করব। আর যখন আমরা হচ্ছে গরিব শ্রেণীর বা ধনিক শ্রেণীর জন্য উৎপাদন করব, তখন আমরা উৎপাদনটা করব আর শ্রেণীতে, ঠিক আছে। ব্যাপারটা কি ক্লিয়ার তোমাদের কাছে? অর্থাৎ সহজ ভাষায় যেটা বলা হয়, কোন বিন্দু উৎপাদন করা হবে তা নির্ভর করে সে দেশের জনসংখ্যার শ্রেণী কাঠামোর উপরে। কোন শ্রেণীর উপযোগী দ্রব্য উৎপাদনে বেশ অধিক মনোযোগী হবে, সেটাই অনুধাবন করে আমাদের উৎপাদন প্রক্রিয়াটা কিন্তু চালাইতে হবে।